পিলখানা মামলার জামিন শুনানি বন্ধে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অবস্থান। মধ্যরাতে পুরল অস্থায়ী আদালত। শহীদ মিনারে লাগাতার অবস্থান। চট্টগ্রাম আদালত থেকে চুরি যাওয়ার 4 দিন পর 9 বস্তা নথি উদ্ধার পুলিশের। আটক একজন। প্রায় 13 বছর বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ। জরুরি ভিত্তিতে 40,000 নিয়োগ দিলে বাড়বে রাজস্ব আয়। এবং সাভারে 2 বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ। আগুনে পুড়ল 4 প্রাণ। আহত 7 জন হাসপাতালে। সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটার লগে একটু ঠোকা লাগছে, ঠোকা লাগার লগে লগে আগুন লাগছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। 4 থেকে 5 জন লোক মারা গেছে। 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। আলোচিত বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস ও বিভিন্ন মেয়াদে সাজাভোগের পরও শুধু বিস্ফোরক মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দী আছেন কয়েকশো সাবেক বিডিআর সদস্য। আজ ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালতে জামিন শুনানির কথা রয়েছে। তবে সেখানে আদালত বসতে দেবে না মাদ্রাসা শিক্ষার্থীরা, এমন দাবি করছে তারা। গেট বন্ধ রেখে বকশীবাজারে সড়ক অবরোধ করেছেন তারা। এর আগে বুধবার মধ্যরাতে আগুন লেগে পুড়ে গেছে ঢাকা আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতের এজলাস কক্ষ। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে এই যে জামিন শুনানির কথা রয়েছে সেটা কখন নাগাদ শুরু হতে পারে, এবং অস্থায়ী আদালতে এই যে মামলার কার্যক্রম তা নিয়ে কর্তৃপক্ষ এবং মাদ্রাসার শিক্ষার্থীরাই বা কি বলছেন? অনেক আলোচিত বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের যে মামলার জামিন শুনানি সেটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। কারণ এই অস্থায়ী যে আদালত রয়েছে বকশীবাজারের আলিয়া মাদ্রাসার, সেই আদালতের এজলাস কক্ষটি পুড়ে গিয়েছে গতকাল মধ্যরাতে আগুন লাগার কারণে। এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু অবরোধ করে রেখেছিলেন রাস্তা। তারপরে এই আদালতের অস্থায়ী মাঠের যেই গেট রয়েছে সেটি বন্ধ করে রাখা হয়েছিল সকাল থেকে, যদিও এখন সেটি খুলে দেওয়া হয়েছে। এখানে পরিদর্শন করতে এসেছেন এই মামলা পরিচালনাকারী বিশেষ চিফ পাবলিক প্রসিকিউটর এই বোরহানুদ্দিন। এখানে এসেছেন বিচারক যিনি রয়েছেন ইব্রাহিম মিয়া, বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক, তিনি এখানে এসে পরিদর্শন করেছেন। এবং এখানের যে পরিবেশ সেটি দেখে আসলে আজ করা যাচ্ছে যে এখানে মামলা পরিচালনা করার জন্য বা আজকের এই শুনানি হওয়ার জন্য যেই পরিবেশ পরিস্থিতি সেটি একেবারেই এখানে নেই। তবে কিছুক্ষণের মধ্যে যেহেতু আনুষ্ঠানিক আসলে ব্রিফিং করা হবে, জানানো হবে যে আজকের এই শুনানির কার্যক্রমটি হবে কি হবে না, সেই বিষয়টি পরবর্তীতে জানানো যাবে। তবে আমরা ভিতরের যে পরিবেশটি দেখেছি সেখানে বিচারক যিনি বসে থাকেন সেখানে যেই চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, সবগুলো আসলে পড়ে গিয়েছে। গতকালকে আসলে মধ্যরাতে আগুন লাগে এবং এখানে যারা এখানে যে অগ্নি নির্বাপন করার জন্য যে এই ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে কিভাবে আগুন লেগেছে সে বিষয়টা এখনো পর্যন্ত তাদের কাছে স্পষ্ট নয়। তবে কিছুক্ষণ আগে আমাদেরকে আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলেছি, তিনি আসলে বলছিলেন যে এই বিডিআর বিদ্রোহের নামে আসলে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যেটি আসলে আওয়ামী লীগ সরকার আসলে তাদের নীলনকশা হিসেবেই তারা করেছেন। এবং তারা বিনা বিচারে যারা দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন, অনেকের সাজা হয়েছিল, অর্থাৎ দুটি যে মামলা হয়েছিল, একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক আইনের মামলা। হত্যা মামলায় দীর্ঘদিন সাজা খাটার পরও অনেকে কিন্তু এখনও কারাগারে আটকে রয়েছেন, তাদের জামিন হচ্ছে না। যার কারণে গতকাল দেখেছি আমরা এই শহীদ মিনারে যারা এই বিডিআর সদস্যদের ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে তারা সেখানে বিক্ষোভ করেছেন, প্রধান উপদেষ্টার বাসভবনে তারা গিয়েছেন। এবং আজকে সকালবেলাও আমরা সেই পরিবেশটা কিন্তু দেখেছি। তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে এখানে একটি ভুল রায়ের কারণে তারা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছে কারাগারের ভেতরে। এবং তারা বলছেন যেহেতু একটি এফআইআর এর মাধ্যমে দুটি মামলা হয়েছে, সেখানে একসঙ্গে বিচার কার্য করার সঙ্গে সাক্ষ্য গ্রহণ তা 2 মামলার একসঙ্গে হওয়ার কথা থাকলেও সেই মামলায় আমরা দেখেছি হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলেছে, হত্যা মামলায় রায় হয়েছে। কিন্তু এই বিস্ফোরক আইনের মামলাটি এখনও কার্যক্রম চলমান থাকার কারণে অনেকেই কিন্তু কয়েকশো
বিডিআর সদস্যরা এখনও কারাগারে আটকে রয়েছেন, তাদের জামিন হচ্ছে না। সেই কারণে কিন্তু তারা বিভিন্ন সময় আদালত প্রাঙ্গণে আমরা দেখেছি এই বিচারিক আদালতের প্রাঙ্গণে তারা বিক্ষোভ করেছেন যারা এই ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে। তবে আজকে যেহেতু তাদের জামিন শুনানি হওয়ার কথা রয়েছে, সেটি এখন পর্যন্ত আসলে দোদুল্যমান অবস্থাতেই রয়েছে যে আদৌ সেই শুনানিটি হবে কিনা। তবে আসলে ধারণা করে বলা যায় যে যেহেতু এজলাসের যে পুরো রুমটি আসলে পরিবেশ এখন নেই, পুড়ে গিয়েছে, সেই কারণে আজকে শুনানিটি এখন পর্যন্ত অনিশ্চয়তার মুখেই রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। অনেক বিডিআর বিদ্রোহ হত্যার যে মামলা, সেই মামলা শুনানি আজ হওয়ার কথা ছিল আলিয়া মাদ্রাসায়, কিন্তু সেখানকার যে ছাত্ররা তাদের প্রতিবাদে কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে রয়েছে সেটা হবে কিনা সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এদিকে এসে একই বিষয়ে পিলখানা হত্যাকাণ্ডের যে পুনর্তদন্ত ও সব কারাবন্দির মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবাররা। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি ব্রিফিংয়ে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এর আশেপাশে এলাকায় যারা এই জাতীয় দাবির সাথে একমত পোষণ করেন, প্রত্যেককে অংশগ্রহণ করার জন্য ছাত্র নাগরিকের পক্ষ থেকে এবং ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের পক্ষ থেকে আসার আহ্বান জানাচ্ছি। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলছি, আমরা যারা সাধারণ শিক্ষার্থী এবং 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রবর্তী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে একাত্মতা ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা সকলে মিলে এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ছাত্র জনতা, ছাত্র বৈষম্য বিরোধীর অন্যতম প্রতিষ্ঠাতা মাইন সরকারের যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার সাথে অত্র এলাকার ছাত্র জনতা, বিডিআর সকল সদস্যদের সাথে একযোগে কাজ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রচার করার জন্য অনুরোধ করছি। সবার সাথে আমরা একমত আছি, সবার সাথে। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের যেই পুনঃতদন্ত এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন অনেকে এবং এখন পর্যন্ত তার অবস্থান সেখানে ধর্মঘট পালন করে যাচ্ছেন এবং তারা এক দফার দাবি যেটা সেটাও জানিয়ে যাচ্ছেন। এবার একটু উচ্চ আদালতে চলে যেতে চাই। সেখানে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের তৃতীয় দিনের শুনানি চলছে। হাইকোর্ট থেকে আপিল বিভাগের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি এই মুহূর্তে সহকর্মী জাহিদ হাসানের সাথে। জাহিদ, জানাবেন যে এই যে আপিল শুনানি সবশেষ অবস্থা কি দেখতে পাচ্ছেন সেখানে, আর আজই কি রায় হবে কিনা এই ব্যাপারে কোনো তথ্য আপনি জানতে পেরেছেন? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলায় 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই কারাদণ্ড বাতিল চেয়ে তারা আইনজীবীরা আবেদন করেন। সেটির উপরেই টানা 3 দিন ধরে শুনানি হচ্ছে। গত 2 দিন ধরে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা শুনানি করেছেন। একাধিক আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেছেন এবং তারা যেই দাবিটি করেছেন তাদের আইনি যুক্তিতর্কে যে এই মামলার সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা বা তার বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে টাকা আত্মসাতের, এটি সত্য নয় এবং এটি একটি বানোয়াট মামলা এবং একই সঙ্গে তাকে রাজনৈতিকভাবে হেয়
করার জন্য এবং রাজনীতি থেকে দূরে সরানোর জন্যই মূলত এই মামলাটি করা হয়েছিল 2008 সালে। তখনকার তত্ত্বাবধায়ক সরকার যে ছিল অন-11-এর যে তত্ত্বাবধায়ক সরকার, এর পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে 2018 সালে এই মামলাটির রায় ঘোষণা করে এবং এই মামলার রায়ে তাকে 5 বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত থেকে। এরপরে হাইকোর্টে এসে খালেদা জিয়ার 10 বছরের কারাদণ্ড হয়। এই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও 10 বছরের জন্য দণ্ডিত হয়েছেন, একই সঙ্গে তার ভাগ্নে মমিনুর রহমান তিনিও দণ্ডিত হয়েছেন এবং এই মামলায় প্রত্যেককে 2 কোটি 10 লাখ করে জরিমানা করা হয়েছে, যার কারণে বেশ কয়েকজন আসামি এবং খালেদা জিয়ার মামলা অত্যন্ত গুরুত্ব বহন করে বিএনপির রাজনৈতিকভাবে এই মামলাটি। কারণ এই মামলার রায়ে খালেদা জিয়া রাজনীতি থেকে ছিটকে পড়েন এবং তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাধ্য হন এই জিয়া অরফানেজ ট্রাস্টের মামলার কারণেই, যার কারণে বিএনপি এই মামলায় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে রাষ্ট্রপতি এই মামলায় খালেদা জিয়ার যে দণ্ড দেওয়া হয়েছিল সেটি মওকুফ করে দেন। যদিও বিএনপির আইনজীবীরা মনে করছেন যে রাষ্ট্রপতির দণ্ড মওকুফের পরেও আইনিভাবে এই মামলায় খালেদা জিয়ার নিষ্পত্তি হওয়া দরকার। এই কারণেই মূলত তারা আবার আপিল বিভাগে এটি আপিল করেছেন। সেই শুনানি চলছে। আজকে সকাল থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি করছেন এবং একই সঙ্গে আজকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা খুন হয়েছেন আওয়ামী লীগের এই 15 বছরে এবং যাদেরকে গুম করা হয়েছে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং ইলিয়াস আলী, একই সঙ্গে চৌধুরী আলম যিনি কমিশনার ছিলেন এই গুলিস্তান এলাকার, এই রকম যারা বিএনপি, যুবদল, ছাত্রদলের যে সমস্ত স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত নেতারা গুম হয়েছেন, খুনের শিকার হয়েছেন, সেই অভিযোগে প্রায় 2500-এর মতো নেতাকর্মী তাদের ক্রসফায়ার এবং গুমের শিকার হয়েছেন বলে তারা অভিযোগে তুলে ধরেছেন। এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যারা নেতা রয়েছেন, যারা এমপি রয়েছেন, মন্ত্রী ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকার দায়িত্বে ছিলেন, বিশেষ করে পুলিশ এবং র্যাবের, তাদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই অভিযোগপত্রটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে তাদের একটি প্রতিনিধি দল বিএনপির পক্ষ থেকে গুম, খুন, হত্যার যে একটি তাদের যে সেল রয়েছে সেই সেলের যিনি সমন্বয়কারী সালাউদ্দিন, তিনি এটি দায়ের করেছেন। এটি ট্রাইব্যুনালে দায়ের করার পরে হয়তো এর উপরেও তদন্ত হবে। অনেক জিয়া অরফানেজ ট্রাস্টের মামলার আজকে রায় আসার কথা রয়েছে, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। চট্টগ্রাম আদালত থেকে চুরি যাওয়া 1911টি মামলার নথির মধ্যে 9 বস্তা নথি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, আমি একটু প্রথমে জানতে চাই যে আসলে কিভাবে এই নথিগুলো উদ্ধার করা হলো, আর এই 9 বস্তায় কি সব নথি আছে কি সেটা জানাতে পেরেছে কিনা পুলিশ সদস্যরা? অনেক আমরা আসলে তেমন বিস্তারিত কিছু জানতে পারিনি। আজকে সকালেই যে আটক সদ্য তরুণ, একেবারে সদ্য তরুণ, এই ঘটনার সাথে যাকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে, সে 19 বছরের একজন সদ্য তরুণ, তার নাম রাসেল, এবং তাকে মূলত সিসি ক্যামেরায়, আদালতে যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে এই নথিগুলোর সন্ধান পায় পুলিশ এবং গত রবিবার এই ঘটনায় জিডি করা হয় এবং 4 দিন পর আসলে এগুলো উদ্ধার করা হয়েছে। 9 বস্তা নথি, যেখানে বলা হচ্ছে যে এগুলোতে হত্যা, বিস্ফোরণ কিংবা গুরুত্বপূর্ণ যে মামলার নথি থাকে আদালতে, সেগুলোর কিন্তু একেবারে পুরনো, প্রায় 8 থেকে 10 বছরের পুরনো, এমনকি তার থেকেও পুরনো কেস ডকেট রয়েছে। অর্থাৎ কেস ডকেট কিন্তু আদালতের যেই বিচার কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি এবং এই নথিগুলো কিন্তু আসলে হারিয়ে যাওয়ার কারণে অনেক মামলা নিয়েও শঙ্কায় পড়েছেন যারা আইনজীবী আছেন। তো মূলত এই 4 দিন পর তারা এই রাসেলকে আটক করে এবং আটকের পর সে আসলে প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে সে জানিয়েছে সে একজন চার দোকানি হিসেবে আদালতে কাজ করেন এবং তাকে মূলত কে বা কারা বলেছিল যে আদালতে মূলত পরিচ্ছন্নতার জন্য এই নথিগুলো সরিয়ে ফেলতে বলেছিল। তো সেই বিষয়গুলো আসলে পুলিশ খতিয়ে দেখছে, তার ভাষ্য নেওয়া হচ্ছে এবং তাকে আটক দেখানো হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে নথিগুলো রয়েছে সেগুলো এখন থানায় প্রাঙ্গণে রাখা হয়েছে এবং কিছুক্ষণ পরে হয়তো পুলিশ এটি নিয়ে পুলিশের যিনি এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি ব্রিফিং করবেন। তবে বিষয়টি আসলে যেটি দাঁড়াচ্ছে যে আসলে এই নথিগুলো খুব সহজেই হারানো গিয়েছিল, কারণ আদালতের যেই মহানগর দায়রা জজের যে আদালত, সেই আদালতের অর্থাৎ মহানগর আদালতের 3য় তলায় এই নথিগুলো রাখা ছিল এবং স্থান সংকুলন না হওয়ার কারণে মূলত এই নথিগুলো সরকারি যিনি কৌশলী আছেন তার কক্ষে বা তার অফিস কক্ষের বাইরে রাখা হয়েছিল এবং এগুলো দীর্ঘদিন কিন্তু পড়েছিল। 2023 সাল থেকে এই নথিগুলো বাইরে রাখা হয়েছিল এবং এখানে কিন্তু 20 থেকে 25টি আদালতের নথি কিন্তু রাখা আছে। তো এরকম অনেকগুলো নথি কিন্তু চট্টগ্রাম আদালতে রাখা আছে এবং আইনজীবীরা আসলে দাবি করছেন যে এই নথিগুলো যাতে এখন থেকে সুরক্ষার জন্য পুলিশের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। অনেক আলোচিত চট্টগ্রামে নথি চুরির ঘটনায় 9 বস্তা নথি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফাইসাল করিম।
সাভারে 2 বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের 4 যাত্রী আগুনে পুড়ে মারা যায়। আহত হয়েছে আরও 7 জন। এদিকে আগুনে পুড়ে ছাই 3 যানবাহনই। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। হুমায়ুন কবিরের তথ্য ও ছবিতে দেখবেন বিস্তারিত। রাত 2টা হঠাৎ রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স কুয়াশাচ্ছন্ন ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহনের বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে। একই সাথে অ্যাম্বুলেন্স থেকে মুহূর্তেই সে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় প্রথম ধাক্কা দেয়া বাসটিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে ওই বাসটিকে শ্যামলী পরিবহন পেছন থেকে ধাক্কা দিলে সেটিতেও আগুন লাগে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে পাঠানো হয় আশপাশের বিভিন্ন হাসপাতালে। গাড়ির ড্রাইভার সে হয়তোবা এই রাস্তা চেনেও না জানেও না, এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। 4 থেকে 5 জন লোক মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। 2টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে দগ্ধ হয়ে প্রাণ হারান এক শিশু, 2 নারী সহ 4 জন। আমরা জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে, মনে করে পা লড়ছে। গাড়িতে আগুন ধরেছে, আমি জাল না দিয়া নাক দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি। অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। মরদেহগুলো রাতেই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এখন সাভার। অনবোর্ড সার্ভিস চার্জ নিয়ে ব্যর্থ অপারেটরদের সাথে দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে পণ্য খালাসে ধীরগতির অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বার্তা অপারেটররা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শুলি। শুলি, আপনার থেকে জানতে চাই যে অনবোর্ড সার্ভিস চার্জ দ্বন্দ্বের কারণে চট্টগ্রাম বন্দরের যে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে প্রভাব পড়েছে, সেটা আসলে কতটা বেশি প্রভাব ফেলছে সব কার্যক্রমে? কি তথ্য আছে আপনার কাছে? অনেক, যদিও বার্থ অপারেটরদের দাবি যে আসলে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ আগের মতোই চলছে, শুধু তারা শিপিং এজেন্টদেরকে আগে যেসব বাড়তি সার্ভিস দিতেন সেগুলো তারা বর্তমানে সেভাবে দিচ্ছেন না আগের মতো করে। বিশেষ করে কন্টেইনার ওঠানো নামানোর যে অনুমতি জাহাজ থেকে এবং ডিপোগুলো থেকে কন্টেইনার নিয়ে আসা বা ডাকা এবং উপরের যে হচ্ছে কন্টেইনারের বুক পয়েন্টের বাধা, বেশ কিছু কাজ আছে যেগুলো তারা দাবি করছেন যে সেগুলো আসলে তাদের কাজ না। পারমিশনের বা ডকুমেন্টেশনের কাজগুলো তারা বর্তমানে সেভাবে করছেন না। এর বাইরে জাহাজ থেকে যে কন্টেইনার উঠানো এবং কন্টেইনার তোলা, সে কাজগুলো তারা আগের মতো করছেন। এবং বর্তমানে গত 2 দিন ধরে আসলে সকালে এবং সন্ধ্যার পর ঘন কুয়াশার কারণে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। এবং বন্দরের যে জেনারেল কার্গো বার্থে আসলে 12টি জেটির মধ্যে 6টিতে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়ে থাকে বা 6টিতে কন্টেইনার জাহাজ ভেড়ে, এবং সেই কাজটি করে থাকেন বন্দরে নিযুক্ত বার্থ অপারেটররা। এবং তারা দাবি করছেন যে গত 17 বছর ধরে আসলে বাড়তি যে তারা সার্ভিসগুলো দিয়ে আসছেন সেই চার্জগুলো বাড়ানো হয়নি। বর্তমানে সব কিছু মিলিয়ে তারা 559 টাকা পেয়ে থাকেন শিপিং এজেন্টদের কাছ থেকে। বর্তমানে দ্রব্যমূল্য বেড়েছে, খরচ বেড়েছে, তাদের ইকুইপমেন্টের খরচ বেড়েছে, কিন্তু সেই তুলনায় সেই অনুযায়ী শিপিং এজেন্টরা তাদের কোনো চার্জই বাড়ায়নি এবং এতে তার লোকসানের মুখে পড়েছেন। এবং যদি আসলে তবে শিপিং এজেন্টরা বলছেন যে আসলে এই সার্ভিস চার্জ আরও $5 বা দ্বিগুণ বাড়ানোর দাবিতে বার্থ অপারেটররা জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর কাজটা ধীরগতিতে করছেন। এবং এতে কিন্তু জাহাজের গড় অবস্থানকাল বেড়ে যাওয়া এবং বহির্নগরে জাহাজের অপেক্ষার সময় অনেকটা বেড়ে যাবে বলে তারা দাবি করছেন। এবং এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কিন্তু আগেও দুপক্ষের সাথে বৈঠক করে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
যদিও তারা চেষ্টা করছেন যে দুপক্ষের মধ্যে সমঝোতা করে আরেকটি নতুন করে কোনো রেট কোনো নির্ধারণ করা যায় কিনা। তবে দীর্ঘমেয়াদে যদি এটা চলতে থাকে তবে কিন্তু যদি বন্দরের জাহাজে বা জেটিতে কন্টেনার হ্যান্ডলিংয়ে ধীরগতিতে হয় তাহলে কিন্তু জাহাজের যে গড় অবস্থানকাল সেটা বেড়ে যাবে, শিপমেন্ট ডিলে হবে এবং যা ছাড়তেও কিন্তু বন্দর জেটি ছাড়তেও দেরি হবে। তো বন্দর ব্যবহারকারীরা দাবি যেন দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে কুয়াশার কারণে কিন্তু বন্দরের অপারেশনের কাজে অনেকটাই ব্যাঘাত ঘটছে এবং কিছুটা ব্যাঘাত ঘটছে এই শিপিং এজেন্ট এবং বার্থ অপারেটরদের এই দ্বন্দ্বের কারণে। এবং যদিও কর্তৃপক্ষের আশা যে হয়তো 2-1 দিনের মধ্যে এই সংকট বা তাদের যে বিরোধ সেটি কেটে যাবে। তো অনেক এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দর থেকে সবশেষ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শুলি। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়ছে চালের দাম। 15 দিনের ব্যবধানে যশোরে চাল কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, চালের দাম বেড়ে যাওয়া নিয়ে ক্রেতারা কি বলছেন, কি তথ্য আছে? আমরা দেখেছি যে যশোরের বড় বাজারের সকাল থেকে রয়েছে, এখানে আমরা দেখেছি যে অনেকটা ক্রেতা শূন্য, অর্থাৎ বিক্রি কিনে অনেকটা কমে গেছে। আমরা দোকানদারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই সময় আসলে চাউলের দাম এত বাড়ার কথা না। বিশেষ করে যে বিনিকের চাল সেটি রয়েছে, সেই চালটি কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে। আগে যেখানে এই চালটি বিক্রি হতো 65 টাকা থেকে 66 টাকা, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 68 টাকা থেকে 76 টাকা। এই যে 10 টাকা বেড়ে যাওয়ার কারণে কিন্তু চাউলের দাম বেড়ে যাওয়ার কারণে ক্রেতা অনেকটা কম রয়েছে। তারা যেটি বলছেন যে এই সময় আসলে এভাবে চাউলের দাম বাড়লে তাদের আসলে সমস্যা হয় এবং যারা মোটা চাল খেয়ে থাকেন সেই চালটিও কিন্তু কেজিতে 2 টাকা বেড়েছে। আগে যেখানে 50 টাকা ছিল সেটি 52 টাকা হয়েছে। আর বাসমতি চাল বিক্রি হচ্ছে 86 টাকা থেকে 88 টাকা পর্যন্ত, যেটি আগে ছিল 82 টাকা থেকে 85 টাকা পর্যন্ত। আর কাজল লতা বিক্রি হচ্ছে 66 টাকা, যেটি আগে আরো 65 টাকা ছিল। এবং আতপ চাল সেটি 50 টাকা বিক্রি হচ্ছে, পাইজাম 54 টাকা বিক্রি হচ্ছে। আমরা যারা ভোক্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এভাবে চাউলের দাম প্রতিনিয়ত বাড়লে তাদের আসলে যে ক্রয় ক্ষমতা সেটি সমস্যা হচ্ছে এবং তারা ক্রয় করতে পারছে না। যেখানে আগে 1 বস্তা করে চাল কিনতেন সেখানে তারা এখন 1 কেজি 2 কেজি এভাবে মানে দিন আনা দিন খানা মানুষের মতো কিন্তু তারা চাল ক্রয় করছেন। তবে যারা দোকানদার রয়েছে তারা বলছেন যে বিশেষ করে খুচরা দোকানদার, তারা বলছেন যে মিল মালিকের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণে কিন্তু এই চাউলের দামটি বেড়ে থাকে প্রতিনিয়ত। যেহেতু এই মৌসুম চলেছে, আমার পেছনে দেখছেন যে পর্যাপ্ত পরিমাণ চাল রয়েছে, কিন্তু তারপরেও বাজারে দাম কিন্তু বেড়েই চলেছে। এই ক্ষেত্রে যারা কর্তৃপক্ষের নজরদারিতে আনার দাবি করেছেন, যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছেন যে এই বাজারে সরবরাহ বেশি থাকলে কিন্তু চালের দাম প্রতিনিয়ত বাড়ছে। তবে যারা মিল মালিক কিংবা বড় পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই বাজারে ধানের দাম বেশি থাকার কারণে চালের দাম বেশি হচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। সরবরাহ স্বাভাবিক, তারপরেও 15 দিনের ব্যবধানে 10 টাকা পর্যন্ত বেড়েছে যশোরের চালের দাম। সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। খরচের তুলনায় লাভ কম, তাই নেত্রকোনায় পাহাড়ি এলাকায় কমছে ধানের আবাদ। সেখানে নতুন অর্থকারী ফসল হিসেবে নতুন সম্ভাবনার জানান দিচ্ছে চা। স্থানীয়রা বলছেন পাহাড়ি টিলাগুলোতে চা চাষ করলে নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ সমৃদ্ধ হবে আঞ্চলিক অর্থনীতিও। চা বোর্ডের হিসেবে ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে বছরে প্রায় 16.37 মিলিয়ন কেজি চা উৎপাদন করা সম্ভব। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে দেখবেন বাকিটা। পাহাড়, নদী, হাওর সমৃদ্ধ জেলা নেত্রকোনা। আবহাওয়া আর প্রকৃতির সাথে ভিন্নতা রয়েছে এখানকার চাষাবাদেও। বছরে এ জেলায় উৎপাদন হয় প্রায় 5,500 কোটি টাকার ধান। তবে অসমতল জমি ও টিলাগুলোতে চাষাবাদে বেশ খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এছাড়া সার, কীটনাশক সহ কৃষি যন্ত্রপাতির দাম বাড়ায় ধান চাষে আগ্রহ হারাচ্ছেন এলাকার কৃষকরা। সেখানে চা আবাদের সম্ভাবনা দেখছেন তারা। প্রতি বছর 2টা ফসল হয়, তাতে মানুষ বেশি উপার্জন করতে পারে না। গাছপালাগুলো এগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে যদি চা বাগান করা যেত তাহলে আমরা অনেক উন্নত হইতো।
দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় যতদূর চোখ যায় দেখা মিলে এই বেগুনি ফুলের, যা স্থানীয়ভাবে দাঁতরাঙা বা বন তেজপাতাও বলা হয়ে থাকে। স্থানীয়দের মতে প্রাকৃতিকভাবে যেখানে এই গাছ জন্মায় সেই অঞ্চলে থাকে চা চাষের অপার সম্ভাবনা। পাহাড় ও টিলার অনাবাদি জায়গায় চাষের আওতায় আনা গেলে নতুন কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি অঞ্চলটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয়রা। ধানের উপর নির্ভর করে কৃষকরা ফসল ফলাচ্ছে, কিন্তু এই ধান উৎপাদন করতে যে খরচ হয় সেটা কৃষকদের পোষায় না। ছোটো ছোটো যে টিলা আছে সেই টিলাগুলোতে আসলে চা চাষ করার উপযোগী জায়গা। চা বোর্ডের তথ্যমতে 2004 সালে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের 15টি উপজেলার 13,645 একর জমি চা চাষের জন্য উপযোগী ধরা হয়। 2019 সালে আবাদ শুরু করতে প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা আলোর মুখ দেখেনি। এই অবস্থায় জেলা প্রশাসক বলছেন, চা চাষের মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। চা বাগানের জন্য জমি তৈরি করার প্রক্রিয়া, পাশাপাশি আপনার পুরো প্রক্রিয়াটাই একটা হাইলি টেকনিক্যাল বিষয়। যদি চায়ের উপযোগী ক্ষেত্র মনে করি তাহলে আমরা সরকার থেকে আমরা উদ্যোগ গ্রহণ করবো যাতে চা উৎপাদন করা যায়, সেটা হলে আমাদের জন্য ভালো হবে। নেত্রকোনা জেলার জন্য একটি আর্থিক উৎপাদনের আরেকটি খাত তৈরি হবে। চা বোর্ডের জরিপ অনুযায়ী বৃহত্তর ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে বছরে প্রায় 16.37 মিলিয়ন কেজি চা উৎপাদন করা সম্ভব। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। আলিয়া মাদ্রাসার বিশেষ আদালতে হচ্ছে না বিডিআর মামলার শুনানি। পুনর্তদন্তের দাবিতে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা। চট্টগ্রাম আদালত থেকে চুরি যাওয়ার 4 দিন পর 9 বস্তা নথি উদ্ধার, পুলিশের আটক 1। সাভারে 2 বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে পুড়ল 4 প্রাণ, আহত 7 জন হাসপাতালে। সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটার লগে একটু ঠোকা লাগছে, ঠোকা লাগার লগে লগে আগুন লাগছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। 4 থেকে 5 জন লোক মারা গেছে। 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস শহর, 5 জনের প্রাণহানি, নিরাপদ আশ্রয়ে ছুটছেন লাখো বাসিন্দা। দর্শক, এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।